শ্রীপুর ও বলাগড়। শ্রীপুরের ইতিহাস মিত্র মুস্তৌফি বংশের সঙ্গে প্রধানত জড়িত। সপ্তদশ শতাব্দীর শেষ ও অষ্টাদশ শতাব্দীর গোড়ার কথা। নবাবী আমল ভাঙছে এবং ব্রিটিশ আমলের গোড়াপত্তন হচ্ছে তখন। মিত্র মুস্তৌফি পদবি দেখেই বোঝা যায় মিত্রটি জাতিগত এবং মুস্তৌফিটি নবাবী আমলের পেশাগত উপাধি। প্রাচীন সরকারি নথিপত্রে এই মিত্র মুস্তৌফিদের পেশাগত বিবরণ পাওয়া যায়। The family of the Mustawfis is of considerable antiquity, as Mohrars of the Imperial Kanongo office at Murshidabad, of which Bango Odhikari was the principal officer and had charge of the seals of state during the Mughal government. Bracket letter D 5/8/1813 from the collector of Nodia to the SECY Board of Revenue. Bracket closed. উইলসনের অভিধানে মুস্তৌফি পদবীর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে: মুস্তৌফি, examiner and auditor of accounts, the principal officer of the department in which under the Mohammedan government the accounts of ex-collectors or farmers of the revenue were examined. Bracket A, Wilson's Glossary P 571 bracket closed. মিত্র মুস্তৌফিদের মতন দত্ত মুস্তৌফি ও অন্যান্য মুস্তৌফিরাও আছেন। মিত্র মুস্তৌফিদের প্রধান বাসস্থান গঙ্গার পূর্ব তীরে বিখ্যাত উলা গ্রামে, ব্র্যাকেটে বীরনগর, নদিয়া, ব্র্যাকেট ক্লোজড। রামেশ্বর মিত্র মুস্তৌফি এই বংশের, ব্র্যাকেটে উলার, ব্র্যাকেট ক্লোজড, প্রতিষ্ঠাতা। রামেশ্বর নবাব মুর্শিদ কুলি খাঁর শাসনকালে সুবে বাংলার রাজস্ব বিভাগের মুস্তৌফি পদে বা নায়েব কানুনগোর পদে উন্নীত হন। মুর্শিদ কুলির আমলে বঙ্গাধিকারী নায়েব কানুনগো বা মুস্তৌফিদের যে কীরকম ক্ষমতা এবং সামাজিক প্রতিপত্তি ছিল তা সহজেই অনুমান করা যায়। বাংলার রাজস্ব বিভাগে নবাব দেওয়ান মুর্শিদ কুলি খাঁ বিপ্লবের সৃষ্টি করেছিলেন বলা চলে। ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের আগে এত বড় বৈপ্লবিক পরিবর্তন আর ঘটেনি। সেই সময় যে ভাগ্যবানেরা নায়েব কানুনগো বা মুস্তৌফির পদে বহাল ছিলেন, তাঁরা যে কি প্রচণ্ড প্রতাপে সমাজে কর্তৃত্ব করেছেন তা বলা যায় না। বিশেষ করে তখনকার সমাজের তখন সমষ্টিগত চেতনা বিশেষ ছিল না। কূপমণ্ডুক গ্রাম্য সমাজের অটল গহ্বরে মানুষের চেতনা তখন নিদ্রিত ছিল। এমনকি সামাজিক ও পারিবারিক দাসত্ব প্রথাও তখন পূর্ণমাত্রায় বজায় ছিল সমাজে। সামান্য ঋণের দায়ে মানুষ তখন সারা জীবনের জন্য আত্মবিক্রয়পত্র লিখে দিতে বাধ্য হতো। উলার মিত্র মুস্তৌফি বংশের প্রতিষ্ঠাতা রামেশ্বর মিত্র মুস্তৌফির কাছে এরকম আত্মবিক্রয়পত্রের দলিল পাওয়া গেছে। বাংলার আরও অনেক জমিদার বংশের দলিল দস্তাবেজের স্তূপের মধ্যে এরকম মনুষ্য বিক্রয়পত্র ও আত্মবিক্রয়পত্রের অনেক দলিল আছে। 1101 বাংলা সনের, ব্র্যাকেটে 260 বছর আগেকার, ব্র্যাকেট ক্লোজড, একখানি প্রাচীন দলিলে দেখা যায় যে সনাতন দত্ত নামে জনৈক দরিদ্র ব্যক্তি ও তার পত্নী বিবা দাসী রামেশ্বর মিত্র মুস্তৌফির কাছে অন্নপোহতি ও কর্যপোহতি মাত্র 9 টাকা মূল্যে যাবজ্জীবনের জন্য আত্মবিক্রয় করেছিল। আত্মবিক্রয়পত্রটি এই: মহামহিম শ্রীযুক্ত রামেশ্বর মিত্র মহাশয় বরাবরেষু লিখিতং শ্রী সনাতন দত্ত ওলদ গোপীবল্লভ দত্ত শাকিন মৌজে পানিয়াজং মামুলে পরগণে ময়মনসিংহ সরকার বাজুহায় কস্য আত্মবিক্রয়পত্রমিদং কার্যঞ্চ আগে আমি আর আমার স্ত্রী শ্রীমতী বিবানাম্নী দাসী এই দুইজন কহত শালিতে অন্নপোহতি ও কর্যপোহতি ক্রমে নগদ পণ 9 রূপেয়া পাইয়া তোমার স্থানে
স্বেচ্ছাপূর্বক আত্মবিক্রয় হইলাম। ইতি তাং 11 কার্তিক সন 1101 বাংলা মোতাবেক 15 শহর রবি নৌয়ন সন 39 জলুস। এহেন সমাজে মিত্র মুস্তৌফিরা যে প্রথমত মুস্তৌফি হিসাবে, দ্বিতীয়ত স্থানীয় জমিদার হিসাবে অসাধারণ প্রভুত্ব বিস্তার করবেন তাতে বিস্ময়ের কিছু নেই। এই রামেশ্বরের জ্যেষ্ঠপুত্র রঘুনন্দন 1630 শকাব্দে ব্র্যাকেটে 1708 ব্র্যাকেট ক্লোজড সালে গঙ্গার পূর্ব তীরের উলাগ্রাম থেকে উঠে এসে পশ্চিম তীরে হুগলি জেলার আটিশেওড়া গ্রামে বসতি স্থাপন করেন এবং গ্রামের নতুন নামকরণ করেন শ্রীপুর। রামেশ্বরের অপর পুত্র অনন্তরাম শ্রীপুরের কিছু দূরে সুখরিয়া গ্রামে গিয়ে বাস করেন। উলার মিত্র মুস্তফি বংশ এইভাবে হুগলি জেলার শ্রীপুর ও সুখরিয়ায় এসে বসবাস করতে আরম্ভ করেন। এইসব অঞ্চল তখন প্রধানত বাঁশবেড়িয়ার রাজাদের জমিদারির অন্তর্ভুক্ত ছিল। বাঁশবেড়িয়ার রাজা রঘুদেব আটিশেওড়া গ্রামে রঘুনন্দন মিত্র মুস্তৌফিকে 75 বিঘা মহাত্তরান ভূমি দান করেন। সেখানে রঘুনন্দন উলার বসতবাড়ির পারিপাট্য বজায় রেখে তার অনুকরণে গড়বেষ্টিত বাড়ি, দিঘি, পুষ্করিণী, চণ্ডীমণ্ডপ ইত্যাদি নির্মাণ করেন। উক্ত মহাত্তরান ছাড়া তিনি বর্তমান হুগলি কালেক্টরির তৌজি নং 12 শ্রীপুর ও তেঁতুলিয়া মৌজা ও পরগনা হাতিকান্দার অধীন নং 13 পাঁচপাড়া মৌজা বাঁশবেড়িয়ার রাজার কাছ থেকে কিনে নেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র 1137 সনের 16 ভাদ্রের একখানি দানপত্রে রঘুনন্দনকে গঙ্গার পূর্বকূলে পলাশী, বেলগাঁ, কলিকাতা ও হাবেলি শহর পরগনায় বাগিচা করবার জন্য 30 বিঘা নিষ্কর জঙ্গলভূমি দান করেছিলেন। শ্রীপুরে মিত্র মুস্তৌফিদের প্রতিষ্ঠিত অনেক দেবালয় আছে। কয়েকটি দেবালয় জীর্ণ হয়ে গেছে। এর মধ্যে প্রাচীন কারুকলা ও কারিগরির নিদর্শন রূপে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুস্তৌফিদের দোচালা চণ্ডী মণ্ডপটি। খড়ের চালের বদলে এখন টিনের চাল দেওয়াতে মণ্ডপের স্বাভাবিক সৌন্দর্য অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু কাঠের কারুকার্যগুলি এখনও রয়েছে। বাংলাদেশের প্রাচীন তক্ষণ শিল্পের নিদর্শন হিসাবে এই ধরনের চণ্ডী মণ্ডপ অত্যন্ত বিরল। হুগলি জেলায় এরকম দুটি চণ্ডী মণ্ডপ দেখেছি, একটি আটপুরের মিত্রদের বাড়ির মণ্ডপ আর একটি শ্রীপুরের মুস্তৌফিদের। বিভিন্ন দেবদেবীর মূর্তি, পৌরাণিক চিত্র কাঠের স্তম্ভের গায়ে কড়িকাঠে ও ফ্রেমের উপর খোদাই করা। উইপোকায় অনেকটা গ্রাস করলেও এখনও শ্রীপুরের চণ্ডী মণ্ডপের কারুকার্যের অবশেষ যা আছে তা দেখলে স্তম্ভিত হতে হয়। চালের নিচে আরও স্থানে স্থানে নানা রঙের সরু বাঁশের শলার চিক অতি সূক্ষ্ম বেতের সুতো দিয়ে বাঁধা আছে দেখা যায়। স্থাপত্য ও ভাস্কর্যের কীর্তি কিছু কিছু সরকারি চেষ্টায় রক্ষিত হলেও বাংলাদেশের তক্ষণ শিল্পের অপূর্ব নিদর্শন হিসাবে এই ধরনের দু একটি চণ্ডী মণ্ডপ অন্তত এখনও সযত্নে রক্ষা করার প্রয়োজনীয়তা কেউ অনুভব করেননি। বাঙালি সূত্রধরদের এই অবিস্মরণীয় কীর্তির কথা একদিন শুধু বইয়েই পড়তে হবে, চোখে দেখা সম্ভব হবে না। শ্রীপুরের সংলগ্ন হুগলি জেলার বলাগড় গ্রাম রাঢ়ী ও কুলীন ব্রাহ্মণদের বসতির জন্য বিখ্যাত। বলাগড় গ্রামের পত্তন ও নাম সম্বন্ধে প্রবাদ এই যে বলরাম ঠাকুর এখানে গড়বাড়ি তৈরি করে বসতি স্থাপন করেছিলেন। 1 নম্বর ফুটনোট রোহিণীকান্ত মুখোপাধ্যায় কুলসার সংগ্রহ 63 পৃষ্ঠার পাদটিকা। আবার টেক্সটে ফিরে আসছি। প্রবাদ আছে কেশরকুনি রাজা রাঘব বলরাম ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা রুদ্র ঠাকুরকে বলপূর্বক নিজ পিতৃব্য গোবিন্দ রায়ের কন্যার সহিত বিবাহ দেন। পশ্চাৎ বলরাম ঠাকুর গঙ্গাধর ঠাকুর, রতিকান্ত ঠাকুর, মধুসূদন, তর্কলঙ্কার,
প্রভৃতিকে আক্রমণ করেন। ঠাকুরগণ কুল রক্ষার্থ রাজার দৌরাত্মে ফুলে ফুলিয়া পরিত্যাগ করিয়া গঙ্গার পশ্চিম তীরে আসিয়া গঙ্গাধর ঠাকুর খামারগাছি, রতি ঠাকুর পাঁচগড়া, বলরাম ঠাকুর বলাগড়, মধুসূদন তর্কালঙ্কার, কেলেগড় ইত্যাদি গ্রামে বাস করেন। কেহ কেহ বলেন বলাগড় গ্রামের নাম আভটি শেওড়া বিল। বলরাম ঠাকুর বাস করার দরুন ওই নাম লোপ হইয়া বলাগড় নাম হয়। বাংলার সামাজিক ইতিহাসের এও এক উল্লেখযোগ্য পর্ব। কুলীন ব্রাহ্মণরা কন্যাদানের আতঙ্কে ভিটেবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতেন। পালানো অস্বাভাবিক নয়। অন্তর্জলী অবস্থায় বৃদ্ধকেও কুলীন পাত্র বলে কন্যাদান করা হতো তখন। তার একটি চিত্র কুলসার সংগ্রহ থেকে তুলে দিচ্ছি। রাজা বলে, এই কন্যা বিয়া করো রমা, রমাকান্ত রমা সে কন্যারে বলে পুনো পুনো মামা। রাজা বলে, এই বিয়ার এই মন্ত্র হয়, বিবাহটি বুঝিলও কুলীন সভায়। কোথা গেল সেই রাজা, কোথা গেল রমা, ঘোষণা রহিল মন্ত্র বিয়ার মন্ত্র মামা। শতশঙ্খ ঢাক বাজে সভাটা বেরিয়া, কোথা মন্ত্র কোথা তন্ত্র কোথাকার বিয়া। ক্ষণ পরে রমাকান্ত করে অন্তর্জলি, গঙ্গালাভ হল তার প্রস্তুত সকলই। সপুত্রাদি জ্ঞাতিগণে চিতা সাজাইয়া, সৎকার করিল তারে বেদ মন্ত্র দিয়া। রাজা মহারাজারা জবরদস্তি করে কুলীন পাত্রে কন্যাদান করতেন এবং কুলে দোষাক্ষেপ করতেও দ্বিধা করতেন না। কুল রক্ষার্থে অনেক কুলীন ব্রাহ্মণ রাজার এলাকা ছেড়ে পলায়ন করতে বাধ্য হতেন। এই রকম কোনো অবস্থায় ঘটনাচক্রে বলরাম ঠাকুর, গঙ্গাধর ঠাকুর, রতি ঠাকুর ও মধুসূদন তর্কালঙ্কার ফুলিয়া গ্রাম ছেড়ে গঙ্গার পশ্চিম তীরে এসে যথাক্রমে বলাগড়ে, খামারগাছিতে, পাঁচগড়ায় ও কেলেগড়ে বসবাস করেন। গঙ্গার পশ্চিম তীরে হুগলি জেলার বলাগড়ের পরে কেলেগড় কালীগড় ও জিরাট গ্রাম। আগাগোড়া এই গ্রামগুলি তাই রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের বসতির জন্য প্রসিদ্ধ। বলাগড়ে এই রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের আজও প্রাধান্য বজায় আছে। অনেক প্রাচীন বংশের পরিত্যক্ত ঘরবাড়ি ও ভিটাও দেখা যায়। জীর্ণ অট্টালিকা ও দেবালয়ও আছে অনেক। জিরাটের গোস্বামীদের একটি শাখা বলরামগড়ের গোস্বামীরাও প্রাচীন বাসিন্দাদের মধ্যে অন্যতম। রাঢ়ী কুলীন ব্রাহ্মণরা যে প্রধানত ঘোর শাক্ত ছিলেন কথা আগে বলেছি। যেখানে রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের একদা বিশেষ প্রতিপত্তি ছিল, সেখানে যে তান্ত্রিক ধর্ম ও আচার অনুষ্ঠানের প্রভাব খুব বেশি থাকাই সম্ভব, তার প্রমাণ বলাগড়, কেলেগড়, জিরাটের সর্বত্র রয়েছে আজও। মধ্যে গঙ্গাবংশীয় গোস্বামীরা বৈষ্ণব ধর্মের বীজ ছড়িয়েছিলেন গঙ্গার পশ্চিম তীরে জিরাটে ও বলাগড়ে, কিন্তু তাতে শাক্ত ধর্মের প্রাবল্য কমেনি বিশেষ।